একটা পৃথিবী তৈরি হয়েছে যে নেতা মানেই চোর, এটা ধরে নিয়েছে। মানে আপনি যে দলই করুন না কেন, আপনি কোনো মানুষকে যদি বলেন দাদা আমি একটা নেতা, বলবে হ্যাঁ বুঝে গেছি চোর, এবার পরেরটা বলুন। তো চুরি করার পরেও নির্লজ্জের মতো আবার লেজিসলেটিভ প্রিভিলেজের মাধ্যম দিয়ে রাজস্বের টাকা নিচ্ছেন, মানে এরা কত বড় নির্লজ্জ সেটাই আমি ভাবি। এবং আমি এটাই খবরটা শুনে একেবারেই অবাক হচ্ছি না, কারণ আমি তো দেখলাম যে বাঘ ধরতে 35 কোটি টাকার বিল জমা দিয়েছে। ফলে মানে বাঘ বাবাজি এসে মানে বিড়ম্বনা ফেলে দিয়ে গেলেন আমাদেরকে। যাই হোক, তো এবার মানে সেখানে আবার একটা কাটমানির গল্প আছে। মানে কখন যে কে কী বিল দিয়ে দিচ্ছে এটা একটা মারাত্মক ব্যাপার। এবার প্রত্যেক জায়গাতেই হয়তো 35 কোটি টাকা স্যাংশন করলে 5 কোটি টাকা কোন নেতার কাছে যাবে সেটা হচ্ছে ব্যাপার। ফলে পশু পাখি ছুঁচো ইঁদুর কাউকেই এই গভর্নমেন্ট ছাড়ছে না, যার নামে পারছে সেখান থেকে কাটমানি তুলে নিচ্ছে এবং রাজস্বটাকে একেবারে তছনছ করে দিয়ে যাচ্ছে। এবং এই ধরনের লোকজন যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আমি তো মনে করি যে লেজিসলেটিভ প্রিভিলেজ অনুসারে এদেরকে টাকা স্যাংশনই করা উচিত না, আগে অডিট করে দেখা উচিত। আগে অডিট করা হোক যে এইগুলো সঠিকভাবে খরচ হয়েছে কিনা। একটা বিল আমিও তো যা খুশি আজগুবি রিইম্বার্সমেন্টের জন্য জমা দিয়ে দিতে পারি, কিন্তু আসলে খরচ হয়েছে কিনা, কতটুকু হয়েছে, কী হয়েছে সেটা দেখা হোক। একজন নেতা, এমএলএ, এমপি যাই হোক, এরা একবার মানে চলে এলে যা প্রিভিলেজ পায় মানে ভাবাই যায় না। বাড়ি পাচ্ছে, গাড়ি পাচ্ছে, ফোনের বিল পাচ্ছে, তারপর পেনশনের ব্যবস্থা আছে। মানে করেটা কি এরা? মানুষের জন্য কিছুই করে না, শুধু মুখে বড় বড় বাতেলা দেয়, উন্নয়নের কথা বলে। কি উন্নয়ন করবে? নিজেরও যায় না। উন্নয়নটা নিজের উন্নয়ন, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানোর উন্নয়ন, এর বাইরে মানুষের জন্য এরা কিছু ভাবে না। তো সেই জায়গা থেকে এটা খুবই একটা লজ্জাজনক ব্যাপার। এবং এদের এতটাই মানে নীচ মানসিকতা যে এত 100 কোটি টাকা চুরি করেছে, তারপরেও 5-10 লাখ টাকার বিলের জন্য আবার বিধানসভা থেকে আবার বা সরকারি রাজস্ব থেকে আবার সেটাকে স্যাংশন করবে। মানে যত রকমভাবে আর কি সরকারি টাকাকে নয়ছয় করা যায়, এই সমস্ত ব্যাপারে এরা হাইয়েস্ট সার্টিফিকেশন করেছে এবং এই নিয়ে অবাক হওয়ার কিছু নেই। আমার মনে হয় গভর্নমেন্টের এন্টায়ার পলিটিক্যাল রিফরমেশন না হয় কমপ্লিটলি বিচার ব্যবস্থার রেসপন্সিবিলিটি। এবং আমি একজন রাজনীতি সচেতন নাগরিক হিসেবে আমি বিচার ব্যবস্থার প্রতি অত্যন্ত হতাশ। তার কারণ দীর্ঘদিন ধরে তারা যে এই কাজগুলো করছে এবং সেটা নির্দিষ্ট কোনো একটা ইন্টেনশন নিয়ে করছে বলেই আমার ধারণা। তার কারণ আলটিমেটলি জুডিশিয়ারি একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন, এই ব্যাপারে স্বীকার করতে কোনো দ্বিধা নেই। পলিটিক্স মানেই কেবলমাত্র সেখানে কতগুলো পতাকা নিয়ে নির্দিষ্ট রাজনৈতিক স্লোগান উঠবে তা নয়, সাংগঠনিক রাজনীতির বাইরেও একটা রাজনীতি হয়। এবং ভারতবর্ষের এক্সিকিউটিভ মেশিনারি বা জুডিশিয়াল মেশিনারি তারা কিন্তু আলটিমেটলি একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন। এবার দীর্ঘদিন ধরে মানে বছরের পর বছর আগের চিফ জাস্টিসের আমল থেকে আমরা দেখেছি তিনি অধিকাংশ মামলা ওপেন করলেন না, ফেলে রাখলেন। এবং তারপরেও এখন 1 মাস 2 মাস 3 মাস আমরা সবই বুঝতে পারছি যে জুডিশিয়ারির ওপরেও একটা প্রেশার থাকে, প্রচুর মামলা মানে 80,000 90,000 মামলা পেন্ডিংয়ে পড়ে থাকে, সেগুলো একদমই ঠিক কথা। কিন্তু তার দায়টাও তো আলটিমেটলি জুডিশিয়াল ডিপার্টমেন্টের, কারণ সাবঅর্ডিনেট কোর্টগুলো সঠিকভাবে ফাংশন করে না। এবং সমস্ত জায়গায় রাজনৈতিক মামলাগুলি এত পরিমাণে জটিল করে দেয় আমাদের এই যে তদন্তকারী অর্গানাইজেশনগুলি, মানে কখনো ইডি, কখনো সিবিআই, কখনো এনআইএ বা অন্য স্টেট পুলিশ, এই যে এক্সিকিউটিভ মেশিনারি যারা তদন্তগুলি অর্গানাইজ করে, তারা যেভাবে ব্যাপারটাকে জটিল একটা আকার দিয়ে দেয় এবং তারাও তদন্তগুলো তাড়াতাড়ি সলভ করে না, ছোটো ছোটো ল্যাকাডেসিক্যাল কিছু পার্থক্য রেখে মানে ফাঁক রেখে দেয়, সেই ফাঁকগুলো থেকে আবার একটা অ্যাডজর্নমেন্টের জায়গা চলে আসে। ফলে এইটা সামগ্রিকভাবে বিচার ব্যবস্থা, বিচারের সাথে জড়িত তদন্তকারী এজেন্সি এবং ওভারঅল একটা প্রশাসনিক ব্যর্থতা। এবং আমরা যেটা ভুলে যাই সেটা হচ্ছে যে এই 2 মাস 3 মাস পিছিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে লোকগুলি যারা চাকরি প্রার্থী বসে রয়েছেন তাদের জীবনের কিন্তু 7 থেকে 8 বছর চলে গেছে। এবং পৃথিবীর কোনো জিনিসকেই যে সময় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং সময়কে পৃথিবীর কোনো ভ্যালুয়েবল জিনিস দিয়ে রিটার্ন করা যায় না। আপনি একটা লোককে অনেক লক্ষ টাকা কম্পেনসেশন দিতে পারেন, কিন্তু যে মানুষটা জীবন থেকে 8 বছর 10 বছর 20 বছর চলে যাচ্ছে, সে মানে কি করব, টাকাটা নিয়ে ব্যাংকে আছে, মনে খুব খুশি হলাম যে আমি অনেক টাকা কম্পেনসেশন পেয়েছি, তারপরে করবোটা কি? আমার জীবনের ইউথটা চলে গেল, আমার জীবনের এক্সপিরিয়েন্স চলে গেল, আমার জীবনের অভিজ্ঞতা চলে গেল, আমি তো আমার যৌবনটা বা আমার কৈশোরটা বা আমার যে জার্নিটা সেটা আর ফিরে পাবো না। ফলে সেই জায়গা থেকে এটা বিচার ব্যবস্থাকে এর দায়িত্ব নিতে হবে এবং কিভাবে দ্রুত এটাকে করা যায় তার জন্যে আমার মনে হয় রাজনৈতিক মদতের বাইরে এসে যদি বিচার ব্যবস্থা একটু ভাবে, নিরপেক্ষভাবে, সত্যই নিরপেক্ষভাবে ভাবে, তাহলে কিন্তু এগুলো করা সম্ভব। তাদের এই বিষয়টার জন্য কাকে দায়ী করবেন আপনি?
দেখুন, নির্দিষ্ট কোনো মানুষকে এভাবে দায়ী করা যায় না। আমার মনে হয় এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারেরও এবার ইন্টারভেন করা উচিত, কারণ আলটিমেটলি ল অ্যান্ড অর্ডারটা মেনটেন করে ইউনিয়ন গভর্নমেন্টের হাতে থাকে। যদিও জুডিশিয়াল একটা ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন, কিন্তু আলটিমেটলি ল মিনিস্ট্রিরও এগুলো দেখার দায়বদ্ধতা যে কেন এই ধরনের মামলাগুলি বছরের পর বছর ধরে চলছে, খালি অ্যাডজর্নমেন্টের পর অ্যাডজর্নমেন্ট, এগুলোকে কীভাবে সলভ করা যায়, তার জন্যে আমাদের কোনো লিগাল অ্যামেন্ডমেন্টের প্রয়োজন আছে কি না, নতুন কোনো ল প্রয়োজন আছে কি না, আমাদের নাম্বার অফ জাজেসদের সংখ্যা বাড়াতে হবে কি না, নতুন কিছু কনস্টিটিউশনাল রিফরমেশন দরকার কি না, এটা তো পার্লামেন্টকে দেখতে হবে সবথেকে বড় ব্যাপার। কারণ পার্লামেন্ট ইজ দি হাইয়েস্ট অথরিটি যারা এই মানে ল ফ্রেম করে, এবং সেখানে কেন্দ্রীয় সরকারও যেরকম রয়েছে, মানে ট্রেজারি বেঞ্চ রয়েছে, উল্টো দিকে অপোজিশন রয়েছে, সেখানে এগুলো নিয়ে আলোচনা হোক যে কেন দিনের পর দিন এই মানে বিভিন্ন ধরনের মামলা, শুধু তো এটা নয়, মানে মামলা একবার কোর্টে গেলেই মানুষের কাছে একটা দীর্ঘশ্বাস, মানুষ এখন আদালতে যেতে ভয় পান, যে একবার চলে যাওয়া মানে ভাই তার থেকে দরকার নেই, তার থেকে যাব না, মানে মানুষ এখন মানে এই যে জাস্টিস ওয়ার্ডটার প্রতি মানুষের একটা আতঙ্ক চলে এসেছে, যে আদালতে যাওয়া মানেই ব্যাস হয়ে গেল, আবার 10 বছর পর দেখা হবে। এই যে বিচ্ছিরি একটা ইমেজ তৈরি হয়েছে, এটা কিন্তু মানে নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয় যে এই লোকটাই হচ্ছে আসল কালপ্রিট, এভাবে বলা যায় না। তার কারণ সমস্ত জায়গায়, মানে আপনি সুপ্রিম কোর্টের জন্য যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করেন, তাহলে হাইকোর্ট বা সাবঅর্ডিনেট কোর্টের জন্য তো স্টেটকে দায়ী করতে হয়। বহু জায়গায় স্টেট অ্যাপয়েন্ট করেন না, বহু জায়গায় জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষার রেজাল্ট দিনের পর দিন বেরোয় না, সাবঅর্ডিনেট কোর্টগুলো ধুঁকছে, মামলার পর মামলা পেন্ডিং হয়ে যাচ্ছে, জজ নেই, একজন জজ সে 500টা মামলা দেখছে। ফলে এই জায়গা থেকে আমার মনে হয় যে একটা জুডিশিয়াল বিগার রিফরমেশন দরকার, এবং সেই রিফরমেশনে সমস্ত গভর্নমেন্ট এবং সমস্ত পলিটিক্যাল পার্টিকে একটু মানে করাপশানের বাইরে বেরিয়ে ভাবতে হবে। সর্বক্ষণ যদি তারা করাপশান নিয়ে এত চর্চা করতে আরম্ভ করেন, তাহলে কোনোদিনই এই ব্যবস্থা ঠিক হবে না। অতিরিক্ত শূন্যপদও বানানো হয়েছিল। হ্যাঁ, দেখুন, এই যে মামলাটা নিয়ে এত কথোপকথন হচ্ছে, সেই মামলায় অনেকগুলো ফ্যালাসিস রয়েছে, মানে স্টেপ জাম্প করে প্রমোশন দেওয়া থেকে শুরু করে, এক্সট্রা কিছু সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা থেকে শুরু করে, ওএমআরে ঘাপলা থেকে শুরু করে প্রচুর কিছু গণ্ডগোলের ব্যাপার রয়েছে। এবং এই আমার যেটা ধারণা যে সত্যই যদি মামলাটা সঠিকভাবে বিচার্য হয়, তাহলে এই পুরো প্যানেলটাকেই বাতিল করতে হবে। কারণ সার্ভিস জুরিসপ্রুডেন্সের নিয়মই হচ্ছে এটা, যে কোনো যদি ল্যাকাডেসিক্যাল এরার থাকে বা সিস্টেমের মধ্যে যদি প্রসেসে কোনো গোলমাল থাকে, তাহলে পুরো প্যানেলটাকে ক্যান্সেল করতে হয়। এটাই আমাদের আইনে এই কথা লেখা আছে। কিন্তু ক্যান্সেল হোক বা ক্যান্সেল না হোক, যদি সিবিআই পরে ওএমআর ভেরিফিকেশান করে যদি এই বাছাইটা করতে পারে, কারণ ক্যান্সেল বলে দেওয়াটা যতটা সোজা, এটার এক্সিকিউট করাটা ততটাই কঠিন। কারণ বহু মানুষ চাকরি করে ফেলেছেন, তাদের একটা জীবনযাপন হয়েছে, পরিবার রয়েছে, হঠাৎ করে রাতারাতি কতগুলো লোক তারা অনাহারে মরবেন, তাদের জীবন কি হবে সেটা তো আমরা জানি না। ফলে এখানে তো একটা পার্সোনাল লিবার্টির, মানে ইটস নট অ্যাবাউট 26,000 পিপল। এখানে একটা মানুষও যদি বিপদে পড়েন, সেটা আমাদের দায়বদ্ধতা। কারণ কতগুলো রাজনৈতিক নেতা বিধানসভায় বসে ইয়ার্কি ফাজলামো করবেন, তার জন্যে সাফার করবেন হাজার হাজার মানুষ, এটা তো হয় না। ফলে আমাদের বিচার ব্যবস্থাকে নিরপেক্ষভাবে এটাকে ভাবতে হবে যে যদি তারা লাস্ট এফার্টটুকু দিচ্ছেন এখন, যে কোনোভাবে যদি এই মানে কোনটা কন্টামিনেটেড নয়, কোনটা ভুল কোনটা ঠিক, এই বাছাইটা, ঝাড়াই বাছাইটা তারা করবার চেষ্টা করছেন। এবং এই ব্যাপারে অবশ্যই তদন্তকারী এজেন্সির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। কারণ তারা যদি ডেফিনিট এবং কম্প্রিহেন্সিভ আনসার না দেয়, তাহলে কোনোদিনই এই তদন্ত দ্রুততার সাথে হবে। এই বিষয়টা তো আসতোই না, কিন্তু রাজ্য জুড়ে এত দুর্নীতি, শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি, তারপর লটারি দুর্নীতি, সব ক্ষেত্রে দুর্নীতি, স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, তারপরেও তো মানুষ সেই তৃণমূল কংগ্রেসকেই ভরসা করছে। না, মানুষ তৃণমূল কংগ্রেসকে ভরসা করছে না। বিষয়টা হচ্ছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের কোনো বেটার অল্টারনেটিভ পাচ্ছে না। মানুষ তৃণমূল কংগ্রেসের বেটার অল্টারনেটিভ পেলে অবশ্যই তারা সেই জায়গাগুলো যেত। আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের বারবারন্তের অন্যতম কারণ হচ্ছে আমাদের যে বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তাদের ম্যাসিভ ব্যর্থতা। বিরোধী রাজনৈতিক সংগঠনগুলোর নিজের মধ্যেই অজস্র গোলযোগ, তাদের মধ্যে কোনো ইউনিটি নেই, তাদের মধ্যেই খেয়েই তাদের মধ্যেই পাওয়ার পলিটিক্স, কে কোন জেনারেল সেক্রেটারি হবে, কে কোন ইউনিট প্রেসিডেন্ট হবে, এই নিয়ে মারামারি, কে মুখপাত্র হবে, এই নিয়ে ঝামেলা। তো সেই জায়গায় মানুষকে ইউনাইটেড করতে গেলে বাংলার যে সমস্যাগুলো, সেইগুলো নিয়ে কথা বলতে হবে। আর কেবলমাত্র দুর্নীতির মধ্যে আটকে থাকলে হবে না, দুর্নীতির বাইরে অনেক সমস্যা আছে, মানুষ কানেক্ট করবে। কারণ এখন এমন একটা পৃথিবী তৈরি হয়েছে যে নেতা মানেই চোর, এটা ধরে নিয়েছে। মানে আপনি যে দলই করুন না কেন, আপনি কোনো মানুষকে যদি বলেন দাদা আমি একটা নেতা, বলবে হ্যাঁ বুঝে গেছি চোর, এবার পরেরটা বলুন। মানে নেতা মানেই সে একটা মানে করাপ্টেড, এটা মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে। হোয়াট নেক্সট, তারপরে কি? তারপরে যেটা করতে হবে বিরোধীদেরকে, সেটা হচ্ছে যে আমার ছোট ছোট জায়গাগুলোকে নিয়ে, যেভাবে মহারাষ্ট্র বিজেপি সফল হয়েছে দেখুন, তারা মানে বিধানসভা ইলেকশনটাকে অজস্র বিধানসভার মানে সাব মডিউলে ভাগ করে নিয়েছেন, যে আমার একটা ম্যাক্রো এজেন্ডা দিয়ে ওইভাবে তৃণমূল হটা ওইভাবে না বলে
প্রত্যেক বিধানসভায় ছোট ছোট কী সমস্যা আছে সেইগুলোকে আমরা সলভ করে মানুষকে ইউনাইটেড করতে পারি, যে এইখানে এই দমদমে এইটা সমস্যা, কি মেদিনীপুরে এইটা সমস্যা, কি উত্তর দিনাজপুরে এইটা সমস্যা। এই যে জেলাভিত্তিক যে চিন্তাভাবনা, পঞ্চায়েত ভিত্তিক যে চিন্তাভাবনা, যে এলাকার মানুষের সমস্যাটা কী, সেই মানে এই শহুরে রাজনৈতিক যে এই যে আর্মচেয়ার ক্রিটিসিজম যেটাকে আমরা বলি, ঠান্ডা ঘরে বসে আমরা বলে দিচ্ছি এবং হয়ে যাচ্ছে, এটা এইভাবে হয় না। প্রত্যেক জায়গার মানুষের নিজস্ব কিছু প্রবলেম রয়েছে, নিজস্ব দর্শন রয়েছে, তারা একরকমভাবে দেখে। একজন উত্তর দিনাজপুরের নাগরিক রাজনীতিটাকে যেভাবে দেখেন, একজন মেদিনীপুরের নাগরিক সেভাবে দেখেন না, বা কলকাতায় বসে আমি সেভাবে দেখি না, বা সুন্দরবনের মানুষটা, প্রত্যেক মানুষের নিজস্ব জীবনে একটা লড়াই রয়েছে। সেই লড়াইগুলোকে কিভাবে আমি তার বেটারমেন্ট করতে পারি, মানুষ নিজেকে নিয়ে কনসার্ন। মানুষ কিছু না হোক দেখছে, আরে ভাই আমি তো লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাচ্ছি, আমি একটা সাইকেল পাচ্ছি, আমি কন্যাশ্রীর প্রকল্পের টাকাটা পাচ্ছি, আমার স্কলারশিপ চলে আসছে, ব্যাস আমার দরকার নেই তুমি যে চুরি করোগে, আমি আমারটুকু বুঝে নেব। এই মডেলেই তো এখন আমাদের রাজনীতিটা চলছে। তো তাহলে সেই জায়গায় মানুষের কাছে পৌঁছে যাওয়া, যে মানুষকে আসলে কী ধরনের সোশ্যাল ওয়েলফেয়ার আমরা চাইছি, ইকুয়ালিটি এবং ইকুইটির কী নতুন দিশা আমরা দেখাতে পারছি, সেইটা যতক্ষণ না পর্যন্ত বাম বলুন বা বিজেপি বলুন বা যারা আছেন অপোজিশনে, তারা যতক্ষণ না সেটা ক্ল্যারিফাই করতে পারছেন এবং মানুষের কাছে পৌঁছতে পারছেন, ততক্ষণ পর্যন্ত শুধু টিভি ইউটিউবে বলে কিংবা ওই একটা মঞ্চ করে প্রচণ্ড হুঙ্কার দিয়ে গর্জন তুলে কখনোই তৃণমূল কংগ্রেস কেন পৃথিবীর কোনো রাজনৈতিক সংগঠনকে এইভাবে সরানো যায় না। দাদা, একটা শেষ প্রশ্ন, আপনারা নিয়োগ দুর্নীতি নিয়ে কথা বলছি, আপনার মনে আছে মানিক ভট্টাচার্যের নাম, তিনি তৃণমূলের বিধায়কও। এবার তার বিল নিয়ে, তার জেলে থাকাকালীন অবস্থায় তার যে চিকিৎসা হয়েছে সেই বিল তিনি জমা দিয়েছেন বিধানসভায়। কাঞ্চন মল্লিকের স্বাস্থ্যের বা তার বাচ্চা হওয়ার সময় যে বিল, সেই বিল নিয়ে বিতর্ক হলো। এবার জেলে থাকাকালীন অবস্থায় মানিক ভট্টাচার্যের বিল, সেই বিল মেটানোর জন্য তিনি বিধানসভার দ্বারস্থ হয়েছেন। দেখুন, এটা তার যেটা লেজিসলেটিভ প্রিভিলেজ আছে সেটা তিনি পাবেন, কিন্তু আনফর্চুনেটলি বিষয়টা হচ্ছে যে মানে এত চুরি করার পরেও নির্লজ্জের মতো আবার লেজিসলেটিভ প্রিভিলেজের মাধ্যম দিয়ে রাজস্বের টাকা নিচ্ছেন, মানে এরা কত বড় নির্লজ্জ সেটাই আমি ভাবি। এবং আমি এটাই খবরটা শুনে একেবারেই অবাক হচ্ছি না, কারণ আমি তো দেখলাম যে বাঘ ধরতে 35 কোটি টাকার বিল জমা দিয়েছে, ফলে মানে বাঘ বাবাজি এসে মানে বিড়ম্বনা ফেলে দিয়ে গেলেন আমাদেরকে। যাই হোক, তো এবার মানে সেখানে আবার একটা কাটমানির গল্প আছে, মানে কখন যে কে কী বিল দিয়ে দিচ্ছে এটা একটা মারাত্মক ব্যাপার। এবার প্রত্যেক জায়গাতেই হয়তো 35 কোটি টাকা স্যাংশন করলে 5 কোটি টাকা কোন নেতার কাছে যাবে সেটা হচ্ছে ব্যাপার।